হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। আমি তোমাদের তনুময় স্যার। তো আজকে আমরা একটা ক্লাস নিয়ে এসেছি এই লকডাউন পিরিয়ডের মধ্যে। সেটা হচ্ছে ক্লাস 9-এর কেমিস্ট্রির আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা, যেটা হচ্ছে আমাদের ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস বা আমাদের চারপাশের পদার্থ। এই ক্লাসটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি এর মধ্যে তোমরা অনেকেই স্কুলও বন্ধ, তোমাদের বইও পাওয়া হয়নি। এসসিআরটির ওয়েবসাইটে কিন্তু অলরেডি আমাদের বইয়ের সফট কপিগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে কালেক্ট করে নিতে পারো। এছাড়া সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় সিলেবাসও কিন্তু চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো একবার আমি বলে দিই, তোমাদের সায়েন্সের যে 3টে পার্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তার মধ্যে কেমিস্ট্রি পার্টটাতে টোটাল 4টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, 4টা চ্যাপ্টারের মধ্যে যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আমাদের ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস বা আমাদের চারপাশের পদার্থ। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন করব। ঠিক আছে, সবচেয়ে প্রথমে তোমরা আমাকে বলো যে তোমরা যে রুমে বসে আছো সেই রুমের কি কি তোমরা দেখতে পাচ্ছ, বা কি কি তোমাদের আশেপাশে কি কি জিনিস আছে। হ্যাঁ, আমরা বলতে পারি আমাদের আশেপাশে কি আছে: দরজা, জানালা, আমাদের বসার টেবিল বা চেয়ার, পেন, পেন্সিল, বুকস, নোট কপি, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছুই আছে। ঠিক আছে, তো এগুলোকে কিন্তু আমরা সাধারণত জড়বস্তু হিসাবেই চিনে থাকি, বা এতদিন ধরে আমরা জড়বস্তু হিসাবেই আমরা এগুলোকে চিনতাম। ঠিক আছে, এগুলোর কিন্তু আরেকটা নামও আছে। ঠিক আছে, এগুলোকে কিন্তু আমরা পদার্থ নামেও আমরা কিন্তু জানি। এই যে আমরা জড় পদার্থ বলি, তো জড় তো জিনিস যার প্রাণ নেই, কিন্তু পদার্থ যেটা বলি সেটা কিন্তু এরা কিন্তু এই পদার্থের শ্রেণী বিভাগের মধ্যেই পড়ে। তো সবচেয়ে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, পদার্থ কি। আমরা কি জানবো? পদার্থ কি। ঠিক আছে, দেখো আমাদের চারিপাশে এমন অনেক জিনিসই আছে যেগুলো কিছু না কিছু ভর থাকবে। মনে করো তুমি আমাদের চারপাশে যে বাতাস বা বায়ু আছে, তারও কিন্তু নগণ্য হলেও কিন্তু একটা একটা ভর থাকবে। আমাদের মনে করো জলের গ্লাসে জল আছে, তারও ভর থাকবে। মনে করো একটা চেয়ার, তারও ভর থাকবে। তো যে কোনো বস্তুরই কি হবে, আমাদের পদার্থ হতে গেলে তার ভর থাকতে হবে। আর কি থাকতে হবে? তাকে অবশ্যই কিছুটা স্থান নিয়ে থাকতে হবে। মানে কি? মানে কিছুটা স্পেস নিয়ে সে অবশ্যই কিন্তু থাকবে। তো আমরা কি জানলাম পদার্থের ব্যাপারে? যে তার একটা ভর বা মাস থাকতে হবে। আর সেকেন্ড আমরা টপিক যেটা জানলাম সেটা হচ্ছে সে কিছুটা স্পেস নিয়ে থাকবে সবসময়। ঠিক আছে, তো সেগুলোকে আমরা পদার্থ বলবো। ফার্স্ট আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে তার মাস থাকতে হবে, আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে তাকে অবশ্যই কিছু না কিছু স্পেস অকুপাই করতে হবে। ঠিক আছে, এবার তোমরা মিলিয়ে নাও তোমাদের ঘরে যে জিনিসপত্রগুলো আছে, যে চেয়ার আছে, টেবিল আছে, তোমাদের বুকস আছে, পেন আছে, তাদের সবাইরই কিছু না কিছু একটা ভর আছে, এবং তারা কিছু না কিছু একটা স্পেস কিন্তু দখল করে রেখেছে এই ঘরের। ঠিক আছে, তো তাদেরকে কি বলবো আমরা? পদার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পদার্থ মানে হচ্ছে ম্যাটার। আমি ইংরেজি বাংলা দুটো মাধ্যমেই বলবো, যাতে টিবিএসসি সিবিএসসি দুটো মাধ্যমের স্টুডেন্টসরা এ থেকে উপকৃত হয়। ওকে, তো পদার্থ আমরা জেনে গেলাম। পদার্থ জিনিসটা কি? যে আমাদের চারপাশে, ঘরে হতে পারে, ঘরের বাইরেও হতে পারে, যে জিনিসগুলোর আমাদের ন্যূনতম হলেও আমাদের কি থাকবে? ভর থাকবে। আর কি থাকবে? তারা কিছু না কিছু স্থান দখল করে থাকবে বা স্পেস নিয়ে থাকবে, তাদেরকে কিন্তু বলবো আমরা পদার্থ। ঠিক আছে, তো পদার্থের মধ্যে আমরা দেখলাম কিছু কিছু লিখে দিতে পারি আমাদের ঘরের চারপাশে কি কি: চেয়ার, টেবিল, কলম, বই ইত্যাদি। চেয়ার, টেবিল, পেন, বুকস, এটসেট্রা। ঠিক আছে, তো এগুলি আমরা কিছু পদার্থ লিখে দিতে পারি। তো আমরা এবার দেখলাম পদার্থ। তো এবার দেখো, এই যে পদার্থগুলো, আমাদের যে সেকেন্ড আমাদের কোয়েশ্চেন সেটা হচ্ছে পদার্থগুলি বা ম্যাটার কি দিয়ে তৈরি? পদার্থগুলি কি দিয়ে তৈরি? ম্যাটার আর মেড আপ অফ হোয়াট?
বা এই যে ম্যাটার বলছি আমরা, এই যে চারদিকে আমরা বলছি, সেগুলো সেগুলো আমরা কি দিয়ে তৈরি হয় বা সেগুলো কি, ঠিক আছে। যে কোনো পদার্থকে যদি আমরা ভাঙতে 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 ভাঙতে, মনে করো একটা আমার কাছে যে কোনো পদার্থ আছে, তুমি যে কোনো পদার্থ উদাহরণ নিতে পারো, ধরো সেটাকে আমি ভাঙা শুরু করলাম, ঠিক আছে। প্রথমে একটা এক পিস থেকে দুটো পিস হলো, দুটো থেকে চারটে, এইভাবে ভাঙতে 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 অসীম পর্যন্ত যখন আমরা ভাঙতে থাকবো, তখন একদম লাস্ট যখন আমরা খালি চোখেও দেখতে পাবো না, তখন তার একটা ক্ষুদ্রতম অংশ আমরা সেটা পাবো, ওই পদার্থটা। এই ক্ষুদ্রতম অংশটির নাম হচ্ছে কণা, বা যদি আমরা সেটাকে ইংলিশে বলি সেটাকে বলবো পার্টিকেলস। ওকে, তো আমি কি বললাম, যে কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে যখন আমরা তার একটা সর্বশেষ অবস্থায় যাব, যাকে আর আমরা ভাঙতে পারবো না, সেটা হচ্ছে আমার কি, কণা বা পার্টিকেলস। বুঝতে পেরেছো? তো পদার্থ কি দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি, ঠিক আছে। এবার কণার কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব, বা কণা দেখতে কি কিরকম হয়, বা কণার কি কি ধরনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, তো সেগুলো আমরা কিছু কিছু দেখে নেব, বা পার্টিকেলসের কিছু কিছু আমাদের বৈশিষ্ট্য। তো দেখো, প্রথমে আমি লিখছি কণার বৈশিষ্ট্য। তো কি কি বৈশিষ্ট্য থাকতে পারে কণার? প্রথমে আমি বলেছিলাম যে যে কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে একদম সর্বশেষ অবস্থানে আমরা চলে যাব, বা তাকে আর ভাঙতে পারবো না। তাহলে কণা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ। তাহলে বুঝতেই পারছো তোমরা যে কণাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সবচেয়ে ক্ষুদ্রতম, তার থেকে আমরা আর ক্ষুদ্রতম কিছু পাবো না। নাম্বার 2 যেটা, সেটা কি, কণাগুলো, এই যে প্রত্যেকগুলো কণা পরস্পরকে আকর্ষণ করে। এই যে কণাগুলো বলছি বা পার্টিকেলস গুলো, দে অ্যাট্রাক্টস ইচ আদার, মানে তারা প্রত্যেকে কি করবে, আকৃষ্ট করবে বা আকর্ষণ করবে। চুম্বক যেমন দেখো একটা লোহার টুকরোকে আকর্ষণ করে, ঠিক একইভাবে কণাগুলো কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে, মানে পার্টিকেলস অ্যাট্রাক্টস ইচ আদার। নাম্বার 3 যেটা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে কণাগুলো মধ্যে আণবিক দূরত্ব বর্তমান, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে এই যে পদার্থের কণাগুলোর মধ্যে ইন্টার পার্টিকেল ডিস্টেন্স, মানে প্রত্যেকটা পার্টিকেলই একটার সঙ্গে একটা থাকলেও তাদের মধ্যে ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম হলেও কিন্তু কিছুটা স্পেস থাকবে। মানে প্রত্যেকটা পার্টিকেলসের মধ্যে আমার কি থাকবে, আমার প্রত্যেকটা পার্টিকেলসের মধ্যে কিন্তু ন্যূনতম হলেও আমার স্পেস থাকবে, ঠিক আছে। আর 4 নম্বরটা কি, নেক্সট আমাদের যেটা, এটা হচ্ছে কণাগুলি, এই যে পার্টিকেলসগুলি নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। মানে যে পার্টিকেলসগুলো কি করবে, ম্যাটারের মধ্যে র্যান্ডম মোশনের মধ্যে সবসময় থাকবে। মানে এরা এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, অলওয়েজ কিন্তু ওরা র্যান্ডম মোশনে থাকবে, ঠিক আছে। তো আমরা আবার একটু দেখে নিই যে কণাগুলোর বৈশিষ্ট্যগুলি কি কি। তো প্রথমে কণাগুলো হচ্ছে আমার পদার্থের একটা ক্ষুদ্রতম অংশ, মানে সবচেয়ে যে স্মলেস্ট পার্টিকেলস হচ্ছে সেটা। কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, মিন্স পার্টিকেলস অ্যাট্রাক্টস ইচ আদার। নেক্সট যেটা হচ্ছে কণাগুলির মধ্যে আন্তরাণবিক দূরত্ব বর্তমান, মিন্স ইন্টার পার্টিকুলার একটা ডিস্টেন্স কিন্তু অবশ্যই থাকবে পার্টিকেলসগুলোর মধ্যে। নেক্সট হচ্ছে কণাগুলি নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, বা পার্টিকেলস আর অল দ্য পার্টিকেলস অফ দ্য ম্যাটার আর অলওয়েজ ইন র্যান্ডম মোশন। তো বুঝতে পারলে এগুলো কিভাবে থাকে, পদার্থের ক্ষুদ্রতম কণাগুলি কিভাবে থাকে, ঠিক আছে। তো এবার চলো আমরা দেখে নিই যে আমাদের চারপাশের বিভিন্ন কিছু কিছু পদার্থ।
দেখো, আমাদের চারপাশে বা এই ঘরের মধ্যেই তোমরা যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই জিনিসগুলো সবগুলোর কি বৈশিষ্ট্য একই রকম দেখতে? মনে করো তোমার যে বোতলের মধ্যে জলটা আছে সেটা, চেয়ার টেবিল, তারপরে এই ঘরের মধ্যে বায়ু আছে, সব কি সবার বৈশিষ্ট্য কি একই রকম দেখতে? না, অবশ্যই বলবো আমরা না। ঠিক আছে? তো এই পদার্থগুলোকে কিন্তু আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? মূলত আমরা পদার্থকে কি ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে। আমরা দেখে নিচ্ছি সেই ভাগগুলো কি কি। তো পদার্থকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম কি? কঠিন, দ্বিতীয় হচ্ছে তরল, ও তৃতীয় হচ্ছে আমাদের গ্যাসীয়। মিন্স এগুলো আমাদের কি কি? সলিড, লিকুইড আর গ্যাস। ঠিক আছে? এবার তোমরা এই রুমে দেখতে পাচ্ছ, চট করে এগুলোকে ক্লাসিফাই করে নাও কোনটা কি ধরনের। ঠিক আছে? কঠিন কোনগুলো হবে? কঠিন, আমরা বৈশিষ্ট্যতে আসবো, তোমরা নিজেরাই বুঝবে। কঠিন মানে খুব শক্ত। দেখো ঘরের মধ্যে কি কি আছে, খুব হার্ড হতে হবে জিনিসগুলো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি সেখানে আমার চেয়ার টেবিল, আমি দুটো দুটো করেই আমি লিখলাম চেয়ার টেবিল এগুলো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এগুলো আমার কঠিনের মধ্যে চলে আসলো। তরলের মধ্যে কি চলে আসলো? জল। ঠিক আছে, এগুলো আমার তরলের মধ্যে চলে আসলো। আর গ্যাসের মধ্যে কি আছে? আমাদের চারপাশে বায়ু আছে অনেক, সেটা হচ্ছে আমরা লিখে দিলাম বায়ু। তো দেখো, আমাদের ঘরের মধ্যে যেটা আছে, আমরা আমরা কিন্তু এই পদার্থগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিলাম। যেমন কঠিন, তারপর তরল, তারপর গ্যাস। তো তিনটা ভাগে কিন্তু আমরা এই পদার্থগুলোকে আমরা ভাগ করে দিলাম। বুঝতে পারলে? এবার চলো, আমি কি কেন এই চেয়ার টেবিলকে কঠিন লিখলাম, বা জলকে আমি তরল লিখলাম, বা গ্যাসকে বায়ু লিখলাম? আমি তো বায়ুকে আমি কঠিনও লিখতে পারতাম। তো চলো আমরা এবার পদার্থের যে কঠিন তরল গ্যাস আমরা লিখলাম সেগুলোর বৈশিষ্ট্য আমরা জানার চেষ্টা করব। তাহলে আরো সহজে তুমি বুঝে নিতে পারবে, বা কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়ে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তো প্রথমে যেটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। মানে কি? প্রপার্টিজ অফ সলিড, প্রপার্টিজ অফ সলিড। ঠিক আছে? কঠিনের কি কি বৈশিষ্ট্য আছে, তোমরা যে কোনো একটা উদাহরণ মাথায় নিয়ে নাও। মনে করো তোমাদের সামনে একটা চেয়ার আছে। ঠিক আছে? তো এবার চেয়ারটার দিকে তুমি ভালো করে লক্ষ্য করো। চেয়ারটার আমরা কি দেখতে পাবো? সেগুলোই আমাদের কঠিনের বৈশিষ্ট্য। এমন কোনো কঠিন বিষয়ও নয় সেটা। ঠিক আছে? তো যেটা আমার শিখতে হবে, খুব কষ্ট হবে, এমন কোনো না। তুমি একটা যে কোনো একটা উদাহরণকে মাথায় নাও। যেমন আমি একটা চেয়ারকে ধরে নিলাম। এবার চেয়ারের মধ্যে আমি যা যা দেখতে পাচ্ছি সেটাই আমি বৈশিষ্ট্যতে লিখে দেবো। তো কি? চেয়ারের দেখো নির্দিষ্ট একটা আকৃতি আছে। ঠিক আছে? আজকে তুমি চেয়ারটা যেমন দেখছো, কালকে একইভাবে দেখবে, সেটা তো আর আকৃতিটা পরিবর্তন হবে না। জায়গা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু চেয়ারটা দেখতে কিন্তু হুবহু একই থাকবে। তো কঠিন পদার্থের কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট আকার ও আকৃতি আছে। এটা হচ্ছে প্রথম। মানে তুমি ঘরের মধ্যে যা কিছুই দেখতে পাবে, বা আমাদের চারপাশে যেগুলো নির্দিষ্ট আকৃতি আছে, মনে করতে পারো একটা ইট, একটা পাথর, একটা চেয়ার, একটা টেবিল, এগুলো সব কিছুরই কি আমার নির্দিষ্ট, এগুলোর কিন্তু একটা আকৃতি আছে। এগুলোর আকৃতিকে কিন্তু সহজে আমরা পরিবর্তন করতে পারবো না। তো এটা হচ্ছে আমার প্রথম এবং ইম্পর্টেন্ট আমার একটা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজও বলতে পারো, যেটা কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আকৃতি আছে। ঠিক আছে? নেক্সট আমি যদি দেখি, কঠিনের কণাগুলি পরস্পরকে তীব্রভাবে আকর্ষণ করে। কঠিনের মধ্যে যে কণাগুলো থাকবে সেগুলো কি করবে? একদম খুব
কাছাকাছি থাকার জন্য তারা তাদেরকে খুব তীব্রভাবে একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, থার্ড নম্বর আমরা যেটা জানলাম, কঠিনের কণাগুলি খুব কাছাকাছি ঘনভাবে থাকে, বা কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো আছে সেগুলো খুব কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে, মিন্স ইন্টার পার্টিকুলার যে আমার ডিস্টেন্সটা সেটা খুব মিনিমাম হবে। ঠিক আছে, আর যে ইন্টার পার্টিকুলার যে অ্যাট্রাকশন ফোর্সটা সলিডের ক্ষেত্রে সেটা কিন্তু খুব হাই হবে। আর কি, একটা ডেফিনিট সাইজ এন্ড শেপ হবে। ঠিক আছে, আমি এখানে 3টে প্রপার্টিস লিখে দিলাম। আরও কিন্তু অনেক ধরনের আমার কি আছে, প্রপার্টিস আছে, সেগুলো তোমরা বই থেকে দেখে নেবে সেগুলো। তো আমি একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, মনে করো এটা আমার একটা কঠিন পদার্থ। ঠিক আছে, আমি আবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি কণাগুলো দেখার চেষ্টা করছি। তো তোমরা লক্ষ্য করো কঠিনের মধ্যে কণাগুলো কিভাবে থাকে। মনে করো এটা একটা রাউন্ড শেপ দিয়ে আমি একটা কণাকে দেখালাম। ঠিক আছে, তো কঠিনের মধ্যে কণাগুলো কি থাকবে, খুব ঘনভাবে, মানে একটার গায়ের সঙ্গে একটা লেগে থাকবে। তাদের মধ্যে ন্যূনতম কি থাকবে, দূরত্ব থাকবে, খুবই অল্প পরিমাণ দূরত্ব থাকবে, এবং কণাগুলি একের সাথে এক এইভাবে ঘন সন্নিবিষ্ট ভাবে থাকবে। এবার তোমরা লক্ষ্য করতে পারো যে একে অপরের সঙ্গে যদি আমার কি করে, খুব ঘনভাবে লেগে থাকে, তাহলে নিশ্চয়ই তারা কি করবে, একে অপরকে তীব্রভাবে আকর্ষণ করবে। এবং একে অপরের সঙ্গে লেগে থাকার জন্য তারা কি হয়, খুব শক্ত এবং দৃঢ় হয়। মানে ওদেরকে সহজে আমরা চাপ প্রয়োগে কিন্তু আকৃতিটা পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, যেমন আমার কাছে মনে করো একটা পেন আছে, আমি যতই এটার মধ্যে চাপ দিই না কেন এটার কিন্তু আকৃতি কখনোই পরিবর্তন আমরা করতে পারবো না। তো এটা কিন্তু আমার একটা কঠিন পদার্থের মধ্যে পড়লো। আশা করি বুঝতে পেরেছো। বাকি কিছু আরো অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো কিন্তু তোমরা বই থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই তরল পদার্থের কিছু কিছু বৈশিষ্ট্য। তরল পদার্থের বৈশিষ্ট্য, তো চলো আমরা আবার আগের মতো সেম একটা উদাহরণ ভেবে নিই। মানে আমাদের জল সবচেয়ে কমন একটা এক্সাম্পল, যেটা তরল পদার্থের জন্য জল। তো জলটা দেখো, আমরা যদি গ্লাসে নিই জলটা দেখতে একরকম, বোতলের মধ্যে যদি নেই তাহলে জলটা দেখতে একরকম। তো আমি কি বলবো, এখানের মধ্যে একটু আমি চেঞ্জ করতে হবে, কঠিন থেকে তরল পদার্থের নির্দিষ্ট আকার ও আকৃতি বা আয়তন নেই। ওর তো কোনো শেপ থাকবে না। ওকে কি, তুমি যে পাত্রে নেবে, তুমি একটা এই সেম 1 গ্লাস জলকে নিয়ে তুমি থালে ঢেলে দাও, সেটা ফ্ল্যাট হয়ে যাবে। তো নির্দিষ্ট আকার ও আকৃতি নেই, যে পাত্রে রাখা হয়, অমিট করে দিচ্ছি, তার আকার ও আকৃতি ধারণ করে। বোঝা গেল? মানে ওর তরলের কি কঠিন, মানে কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকবে না। আমরা যে পাত্রে নেব সেই পাত্রেরই কিন্তু আমার কি করবে, আকৃতি নিয়ে নেবে। তুমি একটা থালে নিলে 100 ml জলকে, নির্দিষ্ট পরিমাণ জলকে থালে নিলে এক ধরনের শেপ, গ্লাসে নেবে এক ধরনের শেপ, বাটিতে নেবে এক ধরনের শেপ। তো আমাদের কিন্তু যে পাত্রে নেব সেই পাত্রেরই আকারটা সে ধারণ করে নেবে। এটা গেল আমার প্রথম, আমার কি, আমার তরল পদার্থের কিন্তু বৈশিষ্ট্য। তো সেকেন্ড যে আমার প্রপার্টিসটা হবে তরলের ক্ষেত্রে, সেটা হবে কি, তরলের প্রবাহমানতা বেশি। মানে হচ্ছে কি, যে কোনো লিকুইড পার্টিকেলসের কি ফ্লুইডিটিটা অনেক বেশি হবে। মানে এক স্থান থেকে অন্য স্থানে দেখবে জলটাকে যদি আমি ফেলে দিই সেটা কিন্তু গড়িয়ে গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি এখানে প্রবাহমানতাটা কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে অনেকটা বেশি। থার্ড যে আমরা বৈশিষ্ট্যটা বা প্রপার্টিসটা দেখব, সেটা দেখো, আমরা কি বলতে পারি, তরলের কণাগুলি আকর্ষণ বল
কঠিন থেকে কম, ও গ্যাস বা গ্যাসীয় থেকে বেশি। কি বললাম? তরলের মধ্যে যে আমার কণাগুলো থাকবে তরল পদার্থের মধ্যে, সেগুলোর আকর্ষণ বলটা কঠিন থেকে তো কম হবে অবশ্যই, কিন্তু গ্যাস থেকে আবার বেশি। এটা কেন হচ্ছে আমরা চলো একটু দেখে নিই। দেখো, তরল পদার্থটা যদি আমি এটা কল্পনা করি, তাহলে তরল পদার্থের মধ্যে যে কণাগুলো থাকবে সেগুলোকে আমি একটু এখানে ড্র করে দেখিয়ে দিচ্ছি। এটা তো কঠিন ছিল। আমরা যদি তরল পদার্থের কথাটা এখন বলি, তো দেখো তরল পদার্থের মধ্যে কিভাবে থাকবে, এই 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 তারপরে এই তারপরে এই তারপরে এই। তো কণাগুলোর মধ্যে দেখো কিছুটা কিছুটা কিন্তু ফাঁক বর্তমান রয়েছে, মানে কঠিনে কিন্তু খুব ঘনভাবে ছিল, এখন কিন্তু তার থেকে একটু হলো স্পেসটা কিন্তু একটু কি আছে আমার বেশি আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পেসটা একটু বেশি থাকার জন্য কি হবে, আকর্ষণ বলটা কঠিন থেকে তো কম হবে, কারণ কঠিনে খুব কাছাকাছি ছিল, তরলে একটু স্পেস আছে, তো কঠিন থেকে তো কম হবে, কিন্তু গ্যাস থেকে বেশি হবে। যখন গ্যাসটা আমরা পড়বো তখন কিন্তু তোমরা আরো বেশি বুঝতে পারবে যে কেন গ্যাস থেকে সেটা বেশি হচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারলে তোমরা তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো। এবার চলো আমরা চলে যাই গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলির মধ্যে। সরি, এখানে আমার সলিডই লেখা ছিল, আমি এটাকে কিন্তু লিকুইড করিনি, লিকুইড হবে এটা। ঠিক আছে, প্রপার্টিজ অফ লিকুইড। তো এখানে আমরা কি করব এখন, গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের আমরা এখন বৈশিষ্ট্যগুলো দেখব। তো চলো এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য, মানে হচ্ছে আমার প্রপার্টিজ অফ গ্যাস। এবার দেখে নেব। তো দেখো, এগুলো তো আমরা তরল পদার্থ দেখলাম, এবার গ্যাসীয় পদার্থ কি হবে, আমাদের চারপাশের বায়ু। ঠিক আছে, তো গ্যাসীয় পদার্থ কি আমরা চোখে দেখতে পাই, বা বায়ুটা কি আমরা চোখে দেখতে পাই না, বায়ুটাকে আমরা কিন্তু অনুভব করতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু চোখে দেখতে পাই না, তো আমরা কি বলতে পারি, মানে সেম আগের মধ্যে তরলের মতোই বলবো, গ্যাসীয় পদার্থের বা গ্যাসের কি থাকবে না, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট নির্দিষ্ট আকার ও আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় তার পুরো স্থান দখল করবে। মানে ওরও কোনো কি, গ্যাসীয় পদার্থেরও কি নেই, কোনো নির্দিষ্ট স্পেসিফিক আমার কি নেই, মানে আকার নেই বা আকৃতিও থাকবে না। আমি যে পাত্রটা নেব, বা এই আমার মনে করে এই রুমের মধ্যে আছে, তাহলে পুরোটা কিন্তু ছড়িয়ে থাকবে সেটা। তোমরা দেখতে পাও যখন আমরা বেলুন ফুলাই, তখন বেলুনের মধ্যে গ্যাসটা কি হয়, পুরোটা স্থান নিয়ে থাকে, সেই জন্য বেলুনটা দেখতে একটা নির্দিষ্ট আকারের মতো কিন্তু দেখা যায়। তাহলে যে পাত্রে রাখে তার পুরো স্থানটা নিয়ে দখল করে থাকে। নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা দেখব, নেক্সট বৈশিষ্ট্যটা হচ্ছে আমার কি দেখব, তরলের ব্যাপনের হার খুব বেশি। ব্যাপন জিনিসটা কি, এবার দেখলাম আমরা ব্যাপন। দেখো, ব্যাপন হচ্ছে একটা পদার্থের সঙ্গে আরেকটা পদার্থ সহজেই মিশে যাওয়া। ঠিক আছে, তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে, দূরে কোনো বাড়িতে যদি কোনো মানে হয়তো বা ফুড আমরা রান্না করি বা রান্না করা হয়, তাহলে কিন্তু তার স্মেলটা অনেক দূর থেকে আমাদের নাকে চলে আসে। ঠিক আছে, তো সেটা কিভাবে আসে, গরম করা খাবারের মধ্যে দিয়ে গ্যাসীয় পদার্থটা খুব বেশি হয়, ভেপারটা বেশি ক্রিয়েট হয়, তো সেটা কি হবে, বাতাসের মধ্যে দিয়ে কিন্তু সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। কিন্তু যদি খাবারটা ঠান্ডা হয়, তখন কিন্তু এটা স্মেল নিতে গেলে আমাদের খুব কাছে যেতে হয়। তো এটা হচ্ছে ব্যাপন। ঠিক আছে, তো ব্যাপনের হারটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি। ঠিক আছে, আর সবচেয়ে কম কোনটার ক্ষেত্রে হবে, কঠিন। কারণ কঠিন তো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারবে না, যেটা তরলের ক্ষেত্রে আর গ্যাসের ক্ষেত্রে খুব বেশি থাকে। তো ব্যাপনের হারটা যেটা, সরি এখানে আমি তরল লিখেছিলাম, এখানে কিন্তু গ্যাসীয় হবে, গ্যাসীয় হবে এখানে। তো গ্যাসীয় ব্যাপনের হারটা কিন্তু খুব বেশি থাকবে আমার, বুঝতে পারলে তো। তো এখানে
কি বললাম আমি, গ্যাসের ব্যাপনের হারটা সবচেয়ে বেশি, সবচেয়ে কম সেটা কার ক্ষেত্রে হবে, সেটা কিন্তু হবে আমার কঠিনের ক্ষেত্রে। তো থার্ড আমরা চলো গ্যাসের ক্ষেত্রে আমরা প্রপার্টিসে চলে যাই। নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, গ্যাসের কণাগুলোর মধ্যে, গ্যাসের কণাগুলির মধ্যে আন্ত আণবিক দূরত্ব খুব বেশি। সবচেয়ে বেশি থাকবে কি, ইন্টার পার্টিকুলার ডিস্টেন্স বা পার্টিকেলস গুলোর মধ্যে যে নিজেদের মধ্যে আমার দূরত্বটা আছে সেটা সবচেয়ে বেশি থাকবে। কিভাবে আমরা একটু দেখে নিই। মনে করো আমি একটা গ্যাসের আঁকলাম, আমি ড্র করলাম একটা গ্যাসীয় পদার্থ। এবার তার মধ্যে যে কণাগুলো থাকবে মনে করো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কঠিনে কিভাবে ছিল, গ্যাসে কিভাবে ছিল এবং তরলে কিভাবে ছিল, অনেক গ্যাপ গ্যাপ আছে ওদের মধ্যে, কণাগুলোর মধ্যে, ঠিক আছে। এর জন্য কি হয়, পুরোটা ছড়িয়ে থাকে এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো কিন্তু নিরবিচ্ছিন্নভাবে গতিশীল থাকে। ওদের মাঝখানে দূরত্বটা বেশি হয়, ওরা কিন্তু র্যান্ডমলি এক স্থান থেকে এক স্থানে কিন্তু ছোটাছুটি করতে পারে, সেজন্য গ্যাস কিন্তু এক স্থান থেকে এক স্থানে খুব দ্রুত চলে যেতে পারে। তো ওদের মধ্যে কিন্তু র্যান্ডম মোশনটাও খুব বেশি কাজ করবে এবং ওদের মধ্যে স্পেসটা বেশি থাকায়, আন্তরাণবিক দূরত্বটা অনেক বেশি থাকায় তাদের মধ্যে কিন্তু আন্তরাণবিক যে আকর্ষণ বল বা ইন্টার পার্টিকুলার যে ফোর্সটা আছে সেটা কিন্তু খুব নেগলিজিবল হবে বা খুব কম হবে, ঠিক আছে। এজন্য কিন্তু দেখবে গ্যাসকে কিন্তু আমরা খুব সহজেই মানে আকৃতিটা বা গ্যাসের তো কোনো আকার হয় না, কিন্তু গ্যাস ধরো একটা বেলুনের মধ্যে আমরা নিলাম, তাকে কিন্তু সহজেই আমরা আকারটা পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। বা গ্যাসকে আমরা যে যে শেপে রাখবো ওই শেপের আকারই সে ধারণ করবে, সেটা কিন্তু ওই তার মধ্যে অনেকটা স্পেস থাকার জন্য। বুঝতে পারলে এটা? তো এটা কিন্তু আমরা দেখলাম কঠিন পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন একটা আমাদের কাছে কঠিন, তরল, গ্যাস তিনটেরই আমি কণার একটা আমাদের ফিগার একটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কঠিনের মধ্যে কণাগুলো খুব কাছাকাছি থাকছে এবং তরলের মধ্যে একটু হালকাভাবে ওদের মধ্যে দূরত্ব রয়েছে এবং গ্যাসের মধ্যে কণাগুলোর মধ্যে তো অনেক বেশি দূরত্ব রয়েছে, ঠিক আছে। তো খুব কাছাকাছি থাকার জন্য কঠিনের কণাগুলো নড়াচড়া করতে পারবে না, ঠিক আছে, মানে গতিশীল থাকতে পারবে না। তরলগুলো কিছু পারে, সেজন্য তাদের প্রবাহমানতাটা বেশি থাকে, মানে একটু গড়িয়ে চলতে পারবে, ফ্লুইডিটিটা বেশি থাকবে। আর গ্যাসীয় পদার্থের মধ্যে তো অনেক মানে ডিস্টেন্স আছে, সেজন্য তারা কিন্তু এক স্থান থেকে খুব সহজেই এক স্থানে চলাচল করতে পারে, মানে তাদের কিন্তু ব্যাপনের হারটা খুব বেশি। এবার আশা করি তোমরা বুঝতে পারলে, কঠিন, তরল, গ্যাস তিনটে পদার্থের এই বৈশিষ্ট্যটা বুঝতে পারলে এবং তোমরা কিন্তু বই থেকে আরো কিছু তোমরা বৈশিষ্ট্যগুলো পড়ে নেবে, ঠিক আছে। তো নেক্সট যে টপিকটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা পদার্থ পড়লাম, পদার্থের আমরা বৈশিষ্ট্য পড়লাম, এই পদার্থগুলো কি একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে পরিবর্তন হতে পারে? মনে করো একটা আমার কাছে পদার্থ আছে, কঠিন পদার্থ, মনে করো আমি উদাহরণ হিসাবে নিয়ে নিলাম এক টুকরো বরফ, ঠিক আছে। তো এটা বরফ থেকে কি জল হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কিভাবে হতে পারে? তোমরা এটা সবাই জানো, এটা একটা আমরা দৈনন্দিন জীবনের কমন ঘটনা। এটা এটা কি, যদি আমরা বরফটাকে তাপমাত্রা দিই তাহলে কি হবে, তার মধ্যে কিন্তু এটা কিন্তু তরলে পরিণত হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই বা হিট করি তাহলে কিন্তু, বা ফ্রিজ থেকে বের করে নিলাম, কিছুক্ষণ পরে দেখবে ফ্রিজের ভেতরে উষ্ণতা বাইরের উষ্ণতা সমান থাকবে না, মানে একটু উষ্ণতায় কিন্তু সেটা গলে আমার তরল পদার্থে পরিণত হবে, ঠিক আছে। এবার আমরা তরল থেকে কি সেটাকে গ্যাসে পরিণত করতে পারি? হ্যাঁ, যদি আমরা সেটার মধ্যে আরো বেশি উত্তাপ দিই বা আরো বেশি হিট দিই তাহলে সেটা কিন্তু বাষ্পে পরিণত হতে পারে, ঠিক আছে। তো দেখলাম কিন্তু আমরা একটা দৈনন্দিন জীবনের ঘটনা যে পদার্থ কিন্তু একটা অবস্থা থেকে মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কিন্তু ইজিলি চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এটা শুধু আমরা দেখলাম কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস। এবার আমরা একটা চার্টের মাধ্যমে দেখব যে কি কি প্রসেসে আমাদের একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে রূপান্তর করা যায়, ঠিক আছে। তো দেখো এখানে আমি তিনটে পদার্থকেই লিখছি। এখানে লিখলাম আমি কঠিন, এখানে ধরো লিখলাম আমি তরল, আর এখানে লিখলাম আমি গ্যাসীয়। তিনটে পদার্থকে আমি লিখলাম তরল, কঠিন, গ্যাসীয়। এবার তোমরা আমাকে বলো একটা একটা করে, কঠিন থেকে যদি আমি তরলে নিতে যাই, মনে করো আমি কঠিন থেকে তরলে নিচ্ছি, তাহলে একটু আগে আমি বলেছিলাম যে আমার কি করতে হবে, আমার তাপমাত্রাটা বৃদ্ধি করতে হবে। সেটাকে আমরা অ্যাকচুয়ালি আমরা কি বলি,
বললো সেটাকে আমরা কি করলে আমাদের কঠিন থেকে তরলে পরিণত হবে, সেটা হচ্ছে আমার গলন, মিন্স মেল্টিং, মানে আমরা মেল্ট করব সেটাকে। বরফ নিলাম, মেল্ট করলাম, ওয়াটারে কনভার্ট হলো। তো আমরা অ্যাকচুয়ালি মেল্টিং করছি কঠিন থেকে তরল নেবার জন্য। রিভার্স প্রসেস যদি আমরা অ্যাপ্লাই করি, তরল থেকে কঠিনে আমরা নেই, মনে করো জল আছে, আমি সেটা থেকে বরফ বানাবো। কিভাবে বানাবো তোমরা বলো? এটাকে আমরা বলবো ফ্রিজিং বা হিমায়ন বা ফ্রিজিং। আমরা ফ্রিজ করব, ফ্রিজে নিয়ে ঢুকিয়ে দিলাম, বরফ হয়ে গেল বা আইসক্রিম হয়ে গেল, সেটা কিন্তু তরল পদার্থকে আমরা কঠিনে আমরা রূপান্তর করলাম। নেক্সট, কঠিন থেকে যদি আমরা গ্যাসের দিকে যাই, তো দেখো যে কোনো পদার্থ কঠিন থেকে কিন্তু সহজে আমাদের গ্যাসে পরিবর্তন হতে পারবে না। কিছু স্পেসিফিক আমাদের পদার্থ আছে যেগুলো কিন্তু সরাসরি কঠিন থেকে আমাদের গ্যাসে পরিণত করা যায়, তরল পদার্থ তরল অবস্থাটা না অতিক্রম করেই, মানে ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে। এগুলো কি? সেগুলো হচ্ছে আমার ঊর্ধ্বপাতিত বস্তু। যেমন একটা উদাহরণ বললাম, নেপথালিন বা কর্পূর। তোমরা লক্ষ্য করলে দেখবে ন্যাপথালিনকে যদি আমরা এমনিতেই রেখে দিই, কিছুদিন পরে কিন্তু সেটা আস্তে 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 ছোট হতে হতে গ্যাসে রূপান্তরিত হয়ে যায়, মানে গ্যাসে এটা মিশে যায়। কিন্তু এটা কিন্তু তরলটা হয়নি। বাকি যে কোনো ঊর্ধ্বপাতিত বস্তু ছাড়া যে কোনো অবস্থায় কিন্তু কঠিন থেকে তরল না হয়ে কিন্তু গ্যাসে যেতে পারবে না। কঠিন থেকে আগে তরল হতে হবে, তারপরে গ্যাসে যাবে। কিন্তু ঊর্ধ্বপাতিত বস্তুগুলির ক্ষেত্রে কিন্তু কঠিন থেকে সরাসরি গ্যাসে যাওয়া যায়। এই পদ্ধতিটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, আমরা এখানে কঠিন থেকে লিখতে পারি গ্যাসে যাবার জন্য ঊর্ধ্বপাতন। আর গ্যাস থেকে যদি আমাদের কঠিনে আসতে হয়, তাহলে আমরা একটা পদ্ধতিতে অবলম্বন করবো, সেটা হচ্ছে অবক্ষেপণ। মানে ঊর্ধ্বপাতন হয়তো কঠিন থেকে গ্যাসে যাচ্ছে, তো সেই গ্যাসগুলোকে যদি আমরা সংগ্রহ করতে পারি, তো গ্যাসগুলোকে কিন্তু ঠান্ডা করে পুনরায় কিন্তু কঠিন পদার্থে রূপান্তর করা যায়। এই পদ্ধতিটার নাম হচ্ছে আমার অবক্ষেপণ। ঠিক আছে, তো ঊর্ধ্বপাতন করে আমরা গ্যাস নিলাম আর অবক্ষেপণ করে গ্যাস নিলাম। এবার তরল থেকে গ্যাস, সবচেয়ে সহজ এটা। তরল থেকে কিভাবে গ্যাস করব? আমরা সেটাকে স্ফুটন করব বা স্ফুটনাঙ্ক উষ্ণতায়, সেটা হচ্ছে স্ফুটন বা বয়লিং করব। যে কোনো জিনিসকে বয়েল করলে দেখবে ফুটা শুরু করবে এবং গ্যাসে বাষ্পে পরিণত হবে, তো সেটা হচ্ছে স্ফুটন। আর গ্যাস থেকে যদি আমরা তরলে নিতে যাই, তাহলে কি করব? ঘনীভবন। একটা উদাহরণ কেউ বলতে পারবে যে ঘনীভবনের কি ধরনের আমার উদাহরণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারবে। সেটা হচ্ছে আমাদের যে মেঘ আছে, আকাশে মেঘ আছে, সেগুলো ঘনীভূত হয়ে কিন্তু বৃষ্টির আকারে আমার নিচে নেমে আসে। মানে যে কোনো গ্যাসকে আমরা যদি ঠান্ডা করি, ঠিক আছে, আমরা যদি তার তাপমাত্রা কমিয়ে দিই এবং তার উপরে যদি চাপ বৃদ্ধি করি, তাহলে কিন্তু গ্যাসীয় পদার্থ কিন্তু সহজেই কিন্তু তরলে রূপান্তর করা যায়। ঠিক আছে, তো দুটো জিনিস মনে রাখবে ঘনীভবন হওয়ার জন্য। আমার প্রথম কথা হচ্ছে আমার তাপমাত্রাটাকে কম করতে হবে। কি হচ্ছে, আমি টেম্পারেচারটাকে আমাকে কম করতে হবে। আর প্রেসার বা চাপ, আমার এই দুটো জিনিসকে অবশ্যই কম করতে হবে, তাহলে কিন্তু আমি গ্যাস থেকে তরল পদার্থে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, তো এটা তোমরা দেখলে একটা ফ্লো চার্ট আমি এখানে ড্র করলাম, যে তিনটে ম্যাটারের মধ্যে আমার ইন্টার কনভার্সন, মানে একে অপরের মধ্যে কিভাবে পারস্পরিক রূপান্তর হচ্ছে সেগুলো আমরা দেখলাম। যে কঠিন থেকে তরল কিভাবে হচ্ছে, বা তরল থেকে আমার গ্যাস কিভাবে হচ্ছে, আর গ্যাস থেকে আমার কঠিন কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা ড্র করে নাও। তারপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। ওকে, নেক্সট টপিক যেটা আমরা শুরু করব, সেটা হচ্ছে আমার লীনতাপ বা লেটেন্ট হিট। ঠিক আছে, লেটেন্ট হিটটা কি? মনে করো আমার কাছে একটা বিকার আছে, সেখানের মধ্যে আমার ওয়াটার আছে, আমি নিচের দিক থেকে কি দিচ্ছি? হিট দিচ্ছি। এখানে আমি একটা থার্মোমিটার স্ট্যান্ডের সাহায্যে লাগিয়ে দিলাম। মনে করো এখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের সাহায্যে আমি একটা থার্মোমিটার লাগিয়ে দিলাম। তো নিচে থেকে তো হিট হচ্ছে, তো এখানে তাপমাত্রা বাড়তে থাকবে। যখনই হিট হবে তাপমাত্রা বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে যখন দেখবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা পৌঁছাবো। কারণ কেন? জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সেটাকে আমরা সেন্টিগ্রেড এককে লিখলাম। এবার যদি আমরা এটাকে কেলভিন এককে নিতে যাই, তাহলে কিন্তু তার সঙ্গে আমরা যোগ করে দেব 273.15 কেলভিন, মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা 373.15 কেলভিন হচ্ছে
তরলের বা জলের স্ফুটনাঙ্ক, তরলের না জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 373.15 কেলভিন। বুঝতে পারলে? যে কোনো সেন্টিগ্রেডকে আমরা কেলভিনে নিতে গেলে কি করতে হবে, 273.15 কেলভিন আমাকে প্লাস করতে হবে, আর কেলভিন থেকে আনতে গেলে উল্টো আমাকে মাইনাস করতে হবে। তো বোঝা গেল আমরা 373.15 কেলভিনে যখনই তাপমাত্রা পৌঁছবে তখনই কিন্তু কি হবে, আমার তরলটা কিন্তু ফোটা শুরু করবে। ঠিক আছে, মানে স্ফুটন শুরু হবে। এবার আমরা লক্ষ্য করে দেখব, যতক্ষণ পর্যন্ত তরল সম্পূর্ণ শেষ না হয়ে যাচ্ছে, থার্মোমিটারের মধ্যে কিন্তু আমার যে পার্টটা আছে, তাপমাত্রা পার্টটা, সেটা কিন্তু এই 373.15 কেলভিন কিন্তু অতিক্রম করবে না। মানে প্রথমে 0 থেকে বাড়তে 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 373 পর্যন্ত গেল, তারপর কিন্তু যতক্ষণ না সম্পূর্ণ আমার স্ফুটন শেষ হচ্ছে বা সম্পূর্ণ জল শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু বাড়তে থাকবে না। যেই সম্পূর্ণ জল শেষ হয়ে গেল, তারপর কিন্তু আবার ধীরে ধীরে বাড়তে থাকবে। কেন এমনটা হলো, বা এই যে আমি এতক্ষণ আমি তাপ দিলাম, সেই তাপটাই কোথায় গেল? সেই তাপটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো পদার্থ যে আছে, তরল পদার্থ আছে, তরল পদার্থগুলোর কণা, এই তরল পদার্থের কণাগুলোর মধ্যে লুক্কায়িত অবস্থায় থাকে বা হিডেন অবস্থায় থাকে। এই যে স্পেসগুলো আছে তরল পদার্থের মধ্যে, সেই স্পেসগুলোতে হিটগুলো আমার কি থাকে, আমার হিডেন অবস্থায় থাকে। সেই হিডেন হিটটাকে আমরা বলি কি, লিনতাপ বা ল্যাটেন্ট হিট। ঠিক আছে, এবার আমরা শুরু করব আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে বাষ্পায়ন। ঠিক আছে, কখনো কখনো দেখবে, মনে করো তোমার বাড়িতে ঘরে গ্লাসে এক গ্লাস জল রেখে দিলাম বা বোতলে এক গ্লাস জল রেখে দিলাম, অনেকদিন সেটাকে আমরা কিছু টাচ করলাম না বা ধরলাম না, জলটা কি একই উচ্চতা থাকবে বা একই লেভেলে থাকবে? অবশ্যই না, জলটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, কেন এমনটা হলো? কখনো কখনো আমরা এমনটাও দেখতে পাই যে তাপ প্রয়োগ না করে বা হিট না দিয়েও আমরা কিন্তু তরল কিন্তু আস্তে আস্তে বাষ্পে পরিণত হতে পারে। একটা ভিজে কাপড় আমরা নিয়ে রোদে শুকিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ভিজে কাপড় থেকে জলটা শুকিয়ে যায়, তো এই জলটা কোথায় যায়? তো এই জলটা যে বাষ্পে পরিণত হয়, এই ঘটনাটাকে বলে বাষ্পায়ন। ঠিক আছে, এই ঘটনাটাকে বলে বাষ্পায়ন। এবার তোমরা বলতে পারো, সেটা তো আমার স্ফুটনের মধ্যেও হচ্ছে, আমরা তাপ প্রয়োগ করছি গ্যাসের মধ্যে বসিয়ে বা ওভেনের মধ্যে বসিয়ে আমরা হিট দিচ্ছি, সেটাও হচ্ছে, সেটাকে আমরা বয়েলিংও বলতে পারি। হ্যাঁ, অনেকটা একই রকম ঘটনা, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এবার কি কি পার্থক্য আছে সেটা আমরা জানবো, কিন্তু তার আগে আমি একটু বলে নিই যে বাষ্পায়ন জিনিসটা কি কি বিষয়ের উপর আমার ডিপেন্ড করে, বা বাষ্পায়ন কখন বেশি হবে কখন কম হবে সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমার তরলের উপরিতলের ক্ষেত্রফল। আমি আসছি, একটা একটা করে ডিসকাস করব। নেক্সট হচ্ছে তরলের উষ্ণতা। 3 নম্বরটা হচ্ছে বায়ু প্রবাহ। আর 4 নম্বরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আর্দ্রতা। ঠিক আছে, তো বুঝতে পারলে সেটা আমার কি, সেটা হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল, বা সেটা হচ্ছে আমার সারফেস এরিয়া, সেটা হচ্ছে তরলের উষ্ণতা মানে টেম্পারেচার, সেটা হচ্ছে বায়ু প্রবাহ মানে উইন্ড ব্লো, আর এটা হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। ঠিক আছে, তো আমি এখন একটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো যে এগুলোর উপর কিভাবে আমার ডিপেন্ড করছে আমার বাষ্পায়নের হার। তো দেখো, প্রথম যেটা আছে আমার তরলের উপরিতলের ক্ষেত্রফল, এটার উপর কিভাবে নির্ভর করবে? মনে করো আমরা যদি চায়ের কাপে চাটা খাই, সেটা কি থাকে, প্রথমে চাটা খুব গরম থাকে, কিন্তু যদি আমরা সেই চাটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে যদি আমরা খাই, তাহলে কি হয় দেখবে, চাটা অনেক আমাদের কাছে খেতে ঠান্ডা লাগে। ঠিক আছে, বা কোনো একটা ঘরের মধ্যে মেঝের মধ্যে যদি আমরা জলকে ফেলে রাখি, সেটা শুকোতে আমার যতটা সময় লাগবে, সেই জলটাকে যদি আমরা পুরোটা ঘরে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বা দ্রুত কিন্তু শুকিয়ে যায়। তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম, যে তরলের উপরিতলটা মানে একদম সারফেস যেটা আছে, সেটা যত বেশি আমার ছড়ানো থাকবে, ততই কিন্তু আমার এই বাষ্পায়নের হারটা কিন্তু বেশি হবে, মানে ততই তাড়াতাড়ি সেটা বাষ্পীভূত হয়ে যাবে। তরলের উষ্ণতা সেম, দেখবে যত বেশি উষ্ণতা হবে, যত বেশি হিট, যত বেশি আমাদের তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে, ততই কিন্তু সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বা বাষ্পীভূতটা কিন্তু তরল থেকে গ্যাসের রূপান্তরটা খুব তাড়াতাড়ি হবে। বায়ু প্রবাহ, বাতাস যদি প্রবাহিত হয় তাহলে এই বাষ্পায়নের হারটাও বাড়ে।
ঠিক আছে, ঘরের মেঝে ভেজা রয়েছে, আমরা যদি ফ্যানটা চালিয়ে দিই সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এটা কিন্তু বায়ু প্রবাহের জন্য হচ্ছে। বা কোনো গরম জিনিস খাবার আগে আমরা কি করি, আমরা ফু বা উইন্ড ব্লো করি। তো সেটা কেন করি, সেই গরম জিনিসটাকে কিন্তু ঠান্ডা করার জন্য আমরা এমনটা করে রাখি। নেক্সট হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। হিউমিডিটি কি, আমাদের চারপাশে দেখবে আমাদের বায়ুর মধ্যে কিন্তু অসংখ্য কিন্তু আমাদের জলীয় বাষ্প বর্তমান, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। এগুলোকে বলে আর্দ্রতা বা হিউমিডিটি। বর্ষাকালে কি হয়, এই হিউমিডিটিটা সবচেয়ে বেশি থাকে এবং শীতকালে কিন্তু কম থাকে। এবার আর্দ্র বায়ুতে কিন্তু বাষ্পায়নের হারটা অনেক কম হবে। মানে বর্ষাকালে কিন্তু আমার মূলত কি হবে, বেশি আর্দ্র থাকবে, তো তখন কিন্তু বাষ্পায়নের হারটা কম হবে। আর অপরদিকে শুষ্ক বায়ু কখন থাকে বা নিম্ন আর্দ্র, সেটা থাকে শীতকালে। সেই জন্য কিন্তু শীতকালে কিন্তু ভেজা কাপড়টা কিন্তু খুব তাড়াতাড়ি শুকোয়। তোমরা লক্ষ্য করে দেখবে শীতকালে কোনো একটা কাপড় শুকোলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি শুকোয়। কি, কখন থেকে, বর্ষাকাল থেকে। কারণ কিন্তু সেটা আর্দ্র বায়ুর জন্য। তো এই আমার 4টা পয়েন্ট, যেটার উপর আমার নির্ভর করছে আমার কিন্তু কি, আমার কিন্তু সেটা হচ্ছে বাষ্পায়নটা আমার নির্ভর করছে। ঠিক আছে, চলো এবার দেখে নেব আমরা বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে কিছু মেইন পার্থক্যগুলো কি কি, মেইনগুলো আমরা দেখে নেব। বাষ্পায়ন ও স্ফুটন। তো যদি আমরা একদিকে আমরা বাষ্পায়ন বা ইভাপোরেশনকে রেখে দিই, একদিকে যদি আমরা স্ফুটন লিখে দিই, স্ফুটন মানে হচ্ছে বয়েলিং। তো বাষ্পায়নটা যেটা হচ্ছে এনি টেম্পারেচার, মানে যে কোনো উষ্ণতাতে, মানে তুমি যদি ঠান্ডার দিনেও রাখো তাহলে বাষ্পায়ন হবে, গ্রীষ্মকালেও রাখলে বাষ্পায়ন হবে। আর এটা হচ্ছে পার্টিকুলার টেম্পারেচার বা টেম্পারেচার বা ডেফিনিট টেম্পারেচার হতে হবে। যেমন জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100°C, তো একটা ডেফিনিট টেম্পারেচারে কিন্তু সেটা স্ফুটন হবে। বাষ্পায়নটা হবে অনলি ফ্রম সারফেস, বা শুধুমাত্র তরলের উপরিতল থেকে কিন্তু বাষ্পায়নটা হয়। আর স্ফুটনটা হয় ফ্রম বটম অফ লিকুইড, মানে সেটা কিন্তু পুরোটা থেকেই স্ফুটন হয়, নিচে থেকে আমার স্ফুটনটা শুরু হয়। তরল আছে, তরলের মনে করো একটা তরলের পাত্র, স্ফুটনটা শুরু হবে এখান থেকে, আর বাষ্পায়নটা শুরু হবে আমার এই সারফেস থেকে। বুঝতে পারলে পার্থক্যটা? তো এটা হচ্ছে আমার একদম নিচে থেকে শুরু হয়, এটা কিন্তু সারফেস থেকে শুরু হয়। যে কোনো টেম্পারেচার হয়, এটা কিন্তু একটা ডেফিনিট টেম্পারেচারে দরকার। ঠিক আছে, এটা হিট প্রডিউস বা যে কোনো জিনিস যদি আমরা মানে ফুটাই বা স্ফুটনাঙ্কে নিয়ে যাই তাহলে কিন্তু সেটা খুব উত্তপ্ত হয়ে যায়। আর এটা কি করে, বাষ্পায়ন যেটা আমার ইভাপোরেশন যেটা আছে, প্রডিউস কুলিং, মানে সেটা কিন্তু শৈত্য বা ঠান্ডার সৃষ্টি করে বাষ্পায়নটা। তো এটা হচ্ছে আমার মেইন ডিফারেন্স তিনটা। প্রথমটা হচ্ছে দেখো, তোমরা যে কোনো টেম্পারেচারে হয়ে থাকে বাষ্পায়নটা, আর এখানে কিন্তু স্ফুটনটা আমার একটা ডেফিনিট টেম্পারেচারের দরকার। নেক্সট হচ্ছে যে কোনো সারফেস থেকে হতে পারে, একদম তরলের আপার সারফেস থেকে, এটা কিন্তু বটম থেকে বা নিচের থেকে হতে পারে। প্রডিউস কুলিং মানে ঠান্ডার সৃষ্টি করে, আর এখানে কিন্তু হিট প্রডিউস হিট প্রডিউস বা মানে আমার হিট প্রডিউস করে এখানে স্ফুটনে, এখানে কিন্তু বাষ্পায়নে ঠান্ডার সৃষ্টি করে। তো তোমরা বুঝতে পারলে মেইন ডিফারেন্সটা কি। এবার ডে টু ডে লাইফে এই ইভাপোরেশনের কিছু কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। মনে করো আমরা যদি দেখি আমাদের হাতের মধ্যে ধরো একটা যে কোনো স্পিরিট, ঠিক আছে, যদি আমরা ঢালি তাহলে খুব ঠান্ডা লাগে আমাদের। ঠিক আছে, বলতে পারো সেটা কেন? দেখো, স্পিরিটের আমরা কি জানি, ইভাপোরেশন রেটটা খুব বেশি হাই থাকে। স্পিরিটের মুখটা দেখবে তোমরা একটু খুলে যদি রাখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা বাষ্পীভূত হয়ে যায়। ঠিক আছে, তো সেটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, কারণ কেন, তার বাষ্পায়নের হারটা খুব বেশি। এবার স্পিরিটকে যদি আমরা হাতে নিই তো সেটা তো বাষ্পীভূত হতে হবে। বাষ্পীভবনের জন্য যে কোনো উষ্ণতা হয় কিন্তু একটা ন্যূনতম উষ্ণতা দরকার। তো সেটা যদি আমরা হাতের মধ্যে নিই, মনে করো হাতের মধ্যে নিলাম, তো সেটা বাষ্পীভূত হওয়ার জন্য কি হবে, হাত থেকে আমাদের শরীরে একটা তাপমাত্রা থাকে বা উষ্ণতা থাকে, হাত থেকে কিন্তু আমাদের সেই তাপটা গ্রহণ করে বাষ্পীভূত হয়ে যাবে। ফলে শরীরের সেই অংশটার আমার তাপমাত্রাটা কমে যাবে এবং আমাদের কিন্তু তখন হাতে ঠান্ডা অনুভব হবে। তো বুঝতে পারলে কি সুন্দর আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সেটা খুব রিলেটেড।
এছাড়াও আরো অনেক দৈনন্দিন ঘটনা আছে, যেমন মাটির কলসিতে আমরা যদি জল রাখি সেটা অনেক ঠান্ডা অনুভব হয়, কারণ মাটির কলসিতে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলো দিয়ে জল কণাগুলো বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হওয়ার জন্য যে টেম্পারেচার বা লিনতাপটা সেটা কোথা থেকে নেবে, ওই জল থেকে সংগ্রহ করে নেয়, ফলে জলটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো এটাও আমরা একটা দৈনন্দিন ঘটনা জীবনে। গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় পরি, কেন? ভালো শোষক সেটা, ঠিক আছে, আমাদের ঘাম শুষে নেয় এবং প্রয়োজনীয় তাপ আমাদের শরীর থেকে সংগ্রহ করে এবং বাষ্পীভূত হয়, সেজন্য আমাদের শরীরের তাপমাত্রাটা কিন্তু কমে যায় সুতির কাপড় পরলে, ঠিক আছে। তো এগুলো অনেক দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে আমাদের কিছু কিছু ঘটনা বাষ্পায়নের জন্য। এজন্য সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। তোমরা দেখবে, বইটা তোমরা ডাউনলোড করে নেবে, দেখলে তারপর তোমরা দেখতে পাবে অনেকগুলো ঘটনা আছে, বলেও শেষ করতে পারবো না আমরা, যে যেগুলো কিন্তু আমাদের এই বাষ্পায়নের জন্য হয়ে থাকে এবং কিভাবে ঠান্ডার সৃষ্টি করে। এই যে আমি বললাম প্রডিউস কুলিং, তোমরা দেখলে হাতের মধ্যে স্পিরিট নিলে কিন্তু আমাদের ঠান্ডা লাগে, মাটির কলসিতে জল রাখলে ঠান্ডা হয়। তো এগুলো কিন্তু সব কিন্তু আমার এই যে প্রডিউস কুলিং বা ঠান্ডা কিন্তু সৃষ্টি করছে। তো এটাই কিন্তু কার জন্য হচ্ছে? বাষ্পায়নের জন্য, ঠিক আছে। তো এবার আমরা দেখলাম বাষ্পায়ন কি বা স্ফুটন কি, ঠিক আছে। তো আমরা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবগুলো পদার্থ, কঠিন তরল গ্যাস, সেগুলোর ধর্ম কি কি, সেগুলোর উদাহরণ কি কি, বাষ্পায়ন, লিনতাপ, স্ফুটন, কিভাবে পরিবর্তন হচ্ছে একটি পদার্থ থেকে আরেকটি পদার্থ, প্রত্যেকটি পদার্থের নাম, সেগুলো তোমরা পড়বে, উদাহরণ সহকারে পড়বে এবং ঘটনাগুলি পড়বে, কি কি বাষ্পায়নের হারটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে, কিভাবে নির্ভর করছে, এগুলো তোমরা দেখবে। তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম কঠিন তরল গ্যাসকে নিয়ে, এছাড়াও কিন্তু আমাদের আরো দুটো বিজ্ঞানীদের দ্বারা তৈরি আরো দুটো পদার্থের কিন্তু সন্ধান পাওয়া গেছে। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো। প্রথমটা হচ্ছে আমার প্লাজমা, আর চতুর্থ যেটা আমাদের অবস্থা সেটা, আর পঞ্চম অবস্থাটা হচ্ছে আমাদের বোস আইনস্টাইন কনডেন্সেট। এটা হচ্ছে আমাদের পঞ্চম অবস্থা পদার্থের, এগুলো কিন্তু সন্ধান পাওয়া গেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই টপিকটা ভালো করে বুঝতে পেরেছো, ভালো করে পড়াশুনো করবে, অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের জানার থাকে বা কোনো প্রশ্নে তোমাদের অসুবিধার সম্মুখীন হয়, তাহলে আমার সঙ্গে এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ভালো থাকবে, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।